নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণী একটি দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয়, সেটি হচ্ছে নতুন পাথরের যুগ, সেই নিয়ে আলোচনা করব। অর্থাৎ নতুন পাথরের যুগে আদিম মানুষদের জীবনযাত্রা কতটা উন্নত হলো, কতটা পরিবর্তন হলো, সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এটা ক্লাস 6 এর সেকেন্ড চ্যাপ্টারের টপিক, সেটা হচ্ছে নিউ স্টোন এজে প্রিমিটিভ ম্যানেদের লাইফস্টাইল কতটা প্রোগ্রেস হলো, তারা কিভাবে লাইফ লিড করতো, এই নিয়ে আমি আজকে ডিসকাস করব। আচ্ছা, এই নতুন পাথরের যুগ, আর এর আগে কিন্তু আমি পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এগুলো কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা আমার চ্যানেলে সার্চ করো, পেয়ে যাবে। এই নতুন পাথরের যুগে কি হয়, আরো বেশি সমাজ, আদিম মানুষের যে সমাজ সেটা আরো বেশি উন্নত হয়, কারণ তারা আরো অনেক রকমের নতুন নতুন পাথরের হাতিয়ার বানানোর কৌশল শিখে ফেলে এবং তার ফলে তারা নানা রকম পাথরের হাতিয়ার কিন্তু ব্যবহার করতে শিখে যায়। যখনই কৌশল শেখে তারা সেগুলি ব্যবহার করতেও শুরু করে দেয়। অর্থাৎ নিউ স্টোন এজে প্রিমিটিভ ম্যানেরা আরো ভ্যারাইটি নিউ স্টোন উইপন বানানোর ট্রিক্স তারা কিন্তু শিখে যায় এবং তারা সেই রকম ভ্যারাইটি অফ নিউ স্টোন উইপন সেগুলো তারা ব্যবহার করে। কিন্তু তারা কিন্তু ওই ছোট পাথরের হাতিয়ার গুলো যেগুলো মাঝের পাথরের যুগে ব্যবহার করতো সেগুলো কিন্তু ব্যবহার করে, তারা কিন্তু সেই ছোট পাথরের হাতিয়ার গুলো কিন্তু ব্যবহার করে এই নতুন পাথরের যুগে, মানে নিউ স্টোন এজে কিন্তু প্রিমিটিভ ম্যানেরা ওই স্মল স্টোন উইপন গুলো কিন্তু ইউজ করে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো নানা রকমের পাথরের হাতিয়ার তারা ব্যবহার করতে পারে, মানে সবকিছু নতুন হয়ে যায়। এর সঙ্গে তারা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারে, সেটা হচ্ছে কৃষি কাজ করতে শেখা। কৃষি কাজ বা খাদ্য উৎপাদন করতে শেখা। এতদিন তারা খাদ্য সংগ্রহ করতো আদিম মানুষেরা, এবার তারা খাদ্য নিজেরা তৈরি করতে শিখলো। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন আর বিশাল তাদের উন্নতির দিকে নিয়ে যায়। অর্থাৎ নিউ স্টোন এজে প্রিমিটিভ ম্যানেরা একটা অনেক বড় একটা কাজ শিখে ফেলে, সেটা হচ্ছে এগ্রিকালচার করতে শেখা। অর্থাৎ এতদিন তারা ফুডকে কালেক্ট করতো, এখন তারা ফুডকে প্রোডাকশন করতে শিখে যায়। কৃষি কাজ অর্থাৎ এগ্রিকালচার করতে শেখে। এই যে নতুন পাথরের যুগে, এই যুগে আদিম মানুষদের যারা জেন্টস ছিল তারা কি করতো, এই তখন তারা শিকার করতো, প্রথমের দিকে তারা শিকার করতো, তাই তারা শিকার করতে বা পশুপালন করতে তাদের বাইরে যেত। তারা কিন্তু বাইরে গিয়ে বিভিন্ন পশুদেরকে চড়াতে বা ঘোরাতে নিয়ে যেত, তাদের খাবার জোগাড় করাতে নিয়ে যেত এবং পশু শিকার করতে তারা বাইরে বাইরে যেত। আর লেডিসরা বা মেয়েরা কি করতো, ছেলেরা এটা করতো, আর মেয়েরা কি করতো, মেয়েরা ঘরে বাচ্চা দেখাশোনা করতো। তার সঙ্গে সঙ্গে তাদের আশেপাশে যে সমস্ত গাছপালা আছে সেখান থেকে তারা খাবার বা ফল সংগ্রহ করতো। এই নিউ স্টোন এজে প্রিমিটিভ ম্যানেদের যারা জেন্টস ছিল তারা কি করতো, তারা হান্টিং করতে বাইরে যেত এবং অ্যানিমেল ফার্মিং করতে বা অ্যানিমেলদের বাইরে ঘোরানোর জন্য বাইরে তারা থাকতো। আর যারা লেডিস থাকতো তারা বেবি টেক কেয়ার করতো ঘরে থেকে, এবং তারা আর কি ঘর বলতে তখন তো গুহা কেভ, সেই কেভের মধ্যে থেকেই তারা কিন্তু বেবিকে টেক কেয়ার করতো। আর কি করতো, তারা আশেপাশে নিয়ারেস্টে যে সমস্ত ট্রিজ দেখতে পেত সেখান থেকে তারা ফ্রুট কালেক্ট করতো। তা এই যে গাছপালা, আদিম মানুষদের মহিলারা যে গাছপালা থেকে ফল সংগ্রহ করতো, সেই ফল সংগ্রহ করতে গিয়ে তারা প্রচুর গাছপালা প্রতিদিন দেখতো। দেখতে দেখতে তারা বুঝতে পারলো যে কি করে একটা বীজ থেকে একটা চারা গাছ হয় এবং সেই চারা গাছ কি করে একটা গাছে পরিণত হয়। এইভাবেই কিন্তু তারা গাছের কি করে সৃষ্টি হয় সেটা তারা জানতে পারলো, আর এইভাবেই কিন্তু তারা কৃষি কাজ বা চাষ আবাদ করতে শিখলো। অর্থাৎ প্রিমিটিভ ম্যানদের লেডিসরা যারা এই যে ফ্রুটস কালেক্ট করতো ট্রিজ থেকে, তারা বিভিন্ন ট্রিকে দেখতে দেখতে তারা বুঝতে পারলো বা রিয়ালাইজ করতে পারলো যে কিভাবে একটা সিড থেকে প্ল্যান্ট হয় এবং সেই প্ল্যান্ট থেকে কি করে একটা ট্রি হয়। এই যে একটা প্রসেস, এই প্রসেসটা কিন্তু তারা রিয়ালাইজ করলো বা বুঝতে শিখলো এবং তার মাধ্যমে কিন্তু তারা এগ্রিকালচার শিখলো। আর এই কৃষি কাজ করতে শেখার পর তারা কিন্তু যেহেতু চাষাবাদ করতে গেলে সেই গাছপালাকে তো নজর রাখতে হবে, তার জন্য তারই পাশে তারা কৃষি ক্ষেত্রের পাশে তারা স্থায়ী বসতি স্থাপন করলো।
অর্থাৎ প্রিমিটিভ ম্যানেরা যখনই তারা এগ্রিকালচার শিখলো, তারা কিন্তু তাদের মানে যাযাবর জীবন ছেড়ে দিয়ে পার্মানেন্ট হাউজিং মানে ওই কৃষিক্ষেত্র মানে ওই এগ্রিকালচার যেখানে করছে তারই পাশে কিন্তু তারা পার্মানেন্ট হাউজিং বা শেল্টারের একটা ব্যবস্থা করলো। এইভাবে কিন্তু তাদের যাযাবর জীবন থেকে তারা মুক্ত হলো। অর্থাৎ প্রিমিটিভ ম্যানেদের নোমাডিক লাইফ থেকে তারা কিন্তু বেরিয়ে এসে পার্মানেন্ট হাউসের দিকে, তারা পার্মানেন্ট হাউজিং এর দিকে ঝুঁকে গেল। তারা আস্তে আস্তে পার্মানেন্ট হাউজিং করতে লাগলো। এবং আসলে পশুপালন করতে তাদের তো বাইরে বাইরে যেতে হতো, যাযাবর জীবন ছিল, ঘুরে বেড়াতে হতো। তারপরে কিন্তু পশু শিকার করতে পারেনি তাদের খাবার জুটতো, তার মানে খাদ্য মানে সংগ্রহটা একটা অনিশ্চিত ছিল, তাদের একটা অনিশ্চিত জীবনের মধ্যে কিন্তু কাটাতে হতো। কিন্তু যখনই তারা কৃষিকাজ শিখে গেল, খাদ্যটাকে তৈরি করতে শিখে গেল, তখন তাদের এই অনিশ্চিত জীবনটা শেষ হয়ে গেল। তারা জানতো যে আমি খাবার যদি চাষ করি আমি খাবারটা আমার জোগাড় হয়ে যাবে। অর্থাৎ প্রিমিটিভ ম্যানরা যখন হান্টিং করতো তখন অ্যানিমেল হান্টিং হলেই তাদের কিন্তু খাবার পেতো বা ফুড পেতো। কিন্তু যখন যদি কোনোদিন হান্টিং করতে না পারে বা অ্যানিমেল তাদের হাতে ধরা না পড়ে, তখন তাদের কিন্তু খাবারটা অনিশ্চিত ছিল, আনসার্টেন ছিল, মানে আনসার্টেন লাইফ তারা লিড করতো। কিন্তু যখনই তারা এগ্রিকালচার শিখে গেল তখন কিন্তু একটা সার্টেন লাইফ লিড করতে শুরু করলো। তো এটা একটা কিন্তু বিশাল একটা উন্নতি হলো, বিশাল একটা পরিবর্তন হলো। কিন্তু এই যে কৃষি আদিম মানুষের সমাজে কিন্তু মানে যখন তারা পশু মানে শিকার করতো তখন তারা ওই পশুর মাংস এনে তারা ভাগ করে, তারা সবাই মিলে গোষ্ঠীর মধ্যে বা গ্রুপের মধ্যে তারা ভাগ করে সবাই খেত। তার সেই সমাজে কিন্তু ভেদাভেদ ছিল না। কিন্তু কৃষি সমাজ যখন তারা চাষাবাদ করতে শিখলো, সেই সমাজ কিন্তু অনেক বেশি উন্নত এবং জটিল হয়ে গেল। সেই সমাজে কিন্তু ভেদাভেদ সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ প্রিমিটিভ ম্যানেরা যখন হান্টিং করতো তখন তারা অ্যানিমেলের ফ্লেশকে, অ্যানিমেলের মিটকে তারা প্রত্যেকের মধ্যে নিজেদের গ্রুপের মধ্যে ভাগ ডিস্ট্রিবিউট করে খেত। মানে তখনকার সোসাইটি কোনোভাবে সোসাইটির মধ্যে কোনো ডিভাইডেশন ছিল না। কিন্তু যখনই ওরা এগ্রিকালচারের সোসাইটি হয়, সেই সোসাইটি যেমন প্রোগ্রেসিভ হয় তেমন কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায়। তখন কিন্তু সোসাইটিতে ডিভাইডেশন স্টার্ট হয়ে যায়। কেন? কারণ প্রত্যেকটা আদিম মানুষের কাছে তো একই রকম জমি থাকতো না, আর প্রত্যেকটা জমিতে ফসল ফলানোর জমির ক্ষমতা তো একই থাকে না। তাই যে জমি যার কাছে বেশি উর্বর জমি থাকতো সে বেশি ফসল ফলাতে পারতো, আর যার কাছে কম উর্বরের জমি থাকতো সে কম ফসল ফলাতে পারতো। তাই কারো কারো কাছে বেশি জমি বেশি ফসল থাকতো, আবার কারো কারো কাছে কম জমি কম ফসল থাকতো। এইভাবে কিন্তু সমাজে একটা ভেদাভেদের সৃষ্টি হয়। অর্থাৎ প্রিমিটিভ ম্যানেদের কাছে সবার কাছে তো একই রকম ল্যান্ড থাকতো না, আর ল্যান্ডে সবার একই রকম ভাবে ক্রপ প্রোডাকশনও হতো না। যে কারো কারো ল্যান্ডে বেশি ক্রপ প্রোডাকশন হতো, কারো কারো ল্যান্ডে কম ক্রপ প্রডিউস হতো। তা এই যে কম আর বেশি, কারো কাছে বেশি ল্যান্ড আছে কারো কাছে কম ল্যান্ড আছে, এইভাবে কিন্তু একটা সোসাইটি মানে এগ্রিকালচারের সোসাইটিতে কিন্তু ডিভাইডেশন স্টার্ট হয়ে গেল। এবং আরেকটা ব্যাপার, এই সময় কিন্তু তারা শুধু চাষাবাদ করেই কিন্তু থাকতো না, মানে আরো তারা অনেক কিছু কাজকর্ম করতো। যেমন অনেকে কারিগর হয়ে গেল, অর্থাৎ হ্যান্ডি ক্রাফটম্যানের যে জব সেটা অনেকে করতো, আদিম মানুষরা করতে শুরু করলো। কারণ চাষাবাদ করতে গেলে তো যন্ত্রপাতি লাগবে, মানে মেশিনারি টুলস লাগবে, যেগুলোর মাধ্যমে অনেক চাষাবাদে কৃষিকাজে অনেক বেশি উন্নতি হবে বা এগ্রিকালচারে আরো বেশি প্রোগ্রেস হবে। সেগুলোকে এই সমস্ত কারিগরেরা কাঠ বা পাথর দিয়ে তৈরি করতো। মানে হ্যান্ডিক্রাফট ম্যানেরা এই উড বা স্টোন দিয়ে তারা কিন্তু এই সমস্ত মেশিনারি টুল তৈরি করে চাষাবাদের বা এগ্রিকালচারে হেল্প করতো বা সেগুলো আরো প্রোগ্রেসের দিকে এগিয়ে নিয়ে যেত। এইভাবে কিন্তু সমাজটা আস্তে আস্তে উন্নতির দিকে এগোলো, আরো বেশি জটিল হতে লাগলো, তার সঙ্গে সঙ্গে উন্নতির দিকেও এগোতে থাকলো। আচ্ছা, তোমরা একটু ভেবে দেখো যে এই যে মানুষ, আদিম মানুষরা, তোমাদের যতটুকু আমি আলোচনা করেছি তাতে কিন্তু তারা ধীরে ধীরে উন্নতি করতে লাগলো, এটা তোমরা বুঝতে পারছো। তা এই যে মানুষ বা আদিম মানুষরা উন্নতি করছে, কিন্তু পৃথিবীতে এই মানুষের থেকে আরো অনেক শক্তিশালী ভয়ঙ্কর প্রাণী কিন্তু পৃথিবীতে এসেছে, মানে তাদের মানে আমরা উল্লেখ পাই, কিন্তু তার সত্ত্বেও তাদের কিন্তু অবলুপ্তি ঘটে গেছে, কিন্তু মানুষ কিন্তু এখনো টিকে আছে। তার কারণ কি, এটা আমি এবারে আলোচনা করব। যেমন ধরো পৃথিবীতে যখন মানে ডাইনোসরদের কথা তোমরা শুনেছো, তোমরা অনেক সিনেমায় দেখেছো ডাইনোসরদের কথা।
তো সেই ডাইনোসররা তো মানে মানে মানুষের থেকে তো অনেক বেশি শক্তিশালী ছিল এবং আরো বেশি ভয়ঙ্কর ছিল, কিন্তু তাদের কিন্তু একদিন অবলুপ্তি ঘটে গেছিল বা তাদের কিন্তু এখন আমরা কোনো চিহ্ন পাই না। কিন্তু মানুষ কিন্তু টিকে রয়েছে, শুধু টিকে নয়, মানুষরা উন্নতি করেই যাচ্ছে। তার কারণটা এই প্রিমিটিভ ম্যানেদের মানে আর্থে যখন এই ম্যানেদের থেকে অনেক বেশি পাওয়ারফুল অ্যানিমেল অনেক এসেছে, যেমন ডাইনোসর, কিন্তু তাদের এখন এক্সটিংক্ট নেই, মানে তাদের কোনো এক্সিস্টেন্স এখন কিন্তু নেই। কিন্তু হিউম্যান তারা কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস করে যাচ্ছে, সার্ভাইভ করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। কেন? কারণ পৃথিবীতে এই হিউম্যান বা মানুষেরা তাদের সংস্কৃতির জন্যই কিন্তু পৃথিবীতে টিকে আছে। এবার সেই সংস্কৃতিটা কি? সংস্কৃতি বলতে তোমরা কি বোঝো? কালচার যেটাকে বলে, কালচার বা সংস্কৃতি বলতে কি বোঝো? নাচ, গান, আঁকা, শিল্প, সাহিত্য, এগুলোকেই তো বোঝো, বা আচার ব্যবহার বা পোশাক আশাক, এগুলোকেই তোমরা সংস্কৃতি বোঝো। মানে ড্যান্সিং, সিঙ্গিং, পেন্টিং, আর্ট, লিটারেচার বা ড্রেস কোড, বিহেভিয়ার, এগুলোই তো একটা হিউম্যানের সংস্কৃতি বা কালচার। কিন্তু এছাড়াও মানুষের একটা সংস্কৃতি আছে, সেটা কি? সেটা হচ্ছে মানুষের কাজকর্ম। মানুষের কাজকর্ম মানে মানুষ খাওয়ার ঘুমটা মানুষের শরীরের জন্য দরকার, সেটা আদিম যুগ থেকে কিন্তু মানুষেরা সেটা করে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে সময় মানুষ সভ্যও ছিল না, তখনও কিন্তু মানুষ একটা কাজ করে গেছে, সেটা হচ্ছে কাজ করে গেছে। মানে কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে থেকে নিজেকে মোকাবিলা করে নিজেকে সার্ভাইভ করাতে হয় বা টিকে থাকতে হয়, সেই জিনিসটা কিন্তু আদিম যুগ থেকে কিন্তু মানুষেরা করে আসছে। এটাকেই বলে মানুষের কাজকর্ম। যেমন ধরো একদম প্রথমের দিকে মানুষ যখন পৃথিবীতে আসে, তখন তারা হিংস্র প্রাণীরা তাদের আক্রমণ করতো। সেই হিংস্র প্রাণীদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তারা কিছু না, শুধু একটা পাথরকে ছুঁড়ে মারার যে কৌশল, এইটা তারা কিন্তু শিখেছিল বা ভেবে ভেবে করেছিল, যাতে নিজেকে বাঁচাতে পারে। আজকে যে সেই কৌশলটা তারা না জানতো, তাহলে তো সেই হিংস্র প্রাণীদের হাতে অনেকদিন আগেই মানুষের অবলুপ্তি ঘটে যেত। কিন্তু তারা কিন্তু মানে মানুষ যেহেতু বুদ্ধিমান জীব, তাই মানুষ কিন্তু এই কৌশল শিখেছিল। এটাই কিন্তু মানুষের সংস্কৃতি। সেই যুগ যুগ ধরে কিন্তু মানুষ তার সংস্কৃতির সাহায্যেই কিন্তু মানুষ বেঁচে আছে বা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে বা আরো উন্নতি করে যাচ্ছে। মানে প্রিমিটিভ ম্যানেরা বা হিউম্যানরা তাদের যে কালচার বলতে তাদের যা ওয়ার্ক ফর্ম, তারা যে কাজ করে, সেটাই কিন্তু তার কালচার। যেমন একদম মানে স্টোন এজে যখন একদম প্রিমিটিভ লাইফ লিড করতো হিউম্যানরা, তখনও যে তারা স্টোন উইপন বানিয়ে তারা কিন্তু এই যে সমস্ত ফেরোসিয়াস এনিমেলদের অ্যাটাকের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করতে পেরেছে, এই যে ট্রিক্স জেনেছে, এটাই কিন্তু ওদের কালচার, হিউম্যানদের কালচার। এটাই তাদের একটা যে কোনো অ্যান্টি সিচুয়েশনে তাদেরকে সার্ভাইভ করতে হেল্প করেছে। এবার তোমরা আরেকটা জিনিস দেখো, যখন পৃথিবীতে প্রচুর ঠান্ডা ছিল, তখন কিন্তু ওই আদিম মানুষেরা তখন তো পোশাক আবিষ্কার করেনি, তখন কিন্তু তারা প্রথমে গাছের ছালকে গায়ে জড়িয়ে তারা কিন্তু ঠান্ডা থেকে বাঁচতো। আবার যখন পশু শিকার করতে শিখলো, তারা কিন্তু মৃত পশুর চামড়াও গায়ে জড়িয়ে কিন্তু ঠান্ডা থেকে বাঁচতে শিখলো। এই যে ঠান্ডা থেকে বাঁচার কৌশল জানা, এটাও কিন্তু মানুষের সংস্কৃতি। অর্থাৎ প্রিমিটিভ লাইফ যখন হিউম্যানরা লিড করতো, সেই একদম প্রিমিটিভ লাইফে, তখন পৃথিবীতে আর্থে প্রচুর কোল্ড ছিল। সেই কোল্ডের হাত থেকে বাঁচার জন্য তারা কি করতো? তখন তো ড্রেস ইনভেন্ট হয়নি, তখন তারা কি করতো? ট্রি বার্ককে তারা ড্রেস হিসাবে ইউজ করতো। তারপর তারা কি করতো? ডেড অ্যানিমেলের লেদারকে তারা ড্রেস হিসাবে ইউজ করতো। এই যে ট্রিক্স, কিভাবে কোল্ড থেকে সেভ করতে পারবে নিজেদেরকে, এইটাই হচ্ছে মানুষের বা হিউম্যানের কালচার। এই সংস্কৃতি, এই মানুষের এই সংস্কৃতির মাধ্যমে কিন্তু মানুষ প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে টিকিয়ে রেখে আস্তে আস্তে সভ্যতার দিকে এগিয়ে গেছে। মানুষ আরো উন্নত হয়ে গেছে, সভ্যতার দিকে এগিয়ে গেছে। এবার আমি এরপরে তোমাদের এই আদিম মানুষদের যুগটা মোটামুটি সবাইকে আলোচনা করলাম, বুঝতে পারলে আশা করি যে কিভাবে তাদের আদিম যুগে তারা জীবনযাত্রা কাটাতো। এরপরে আমি আলোচনা করব পরের ভিডিওতে যে কিভাবে আদিম মানুষ আস্তে আস্তে সভ্যতার দিকে এগোলো বা আদিম মানুষরা কিভাবে সভ্য হলো, অর্থাৎ প্রিমিটিভ ম্যানেরা কিভাবে সিভিলাইজড হলো বা তাদের সিভিলাইজেশন কিভাবে হলো, সেই নিয়ে কিন্তু আমি পরের ভিডিও আলোচনা করব।
আশা করি আজকে তোমাদের নতুন পাথরের যুগে যা যা বললাম, কিভাবে তাদের জীবনযাত্রা ছিল বা কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করা হয়, তারা কেন আমাদের মানে এখনো উন্নতি করে যাচ্ছে, সার্ভাইভ করে যাচ্ছে, টিকে আছে, সেটা তোমাদের বোঝাতে পারলাম। এখানেই আমি এই বিষয়ে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা মনে রাখবে যে শিক্ষা এটা কিন্তু একটা আজীবন যাত্রা এবং সেই যাত্রা পথে তোমরা কিন্তু এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের এইভাবেই পথ দেখানোর জন্য পাশে থাকবো। এখানে আমি আলোচনা শেষ করছি এবং যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। আমি এখানে আমার আলোচনা শেষ করছি।